সকলের চরণে বারবার প্রণাম জানাই। সাধারণভাবে এই ধরনের অনুষ্ঠানের প্রারম্ভে বৈদিক শান্তি মন্ত্র উচ্চারিত হয়। আমি একটু ট্র্যাডিশন ব্রেক করে অনুষ্ঠানের মাঝে যেহেতু একটু প্রাসঙ্গিক হবে একটি শান্তি মন্ত্র সকলের সঙ্গে ভাগ করতে চাই। ওম শান্তি 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 হরে ওম। সর্বাগ্রে অনুষ্ঠানের আলোচনার মূল পরিসরে প্রবেশ করার আগে যারা আজকের অনুষ্ঠানের শ্রোতা সকলকে নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই। মঞ্চে উপস্থিত আছেন শ্রদ্ধেয় স্বামী সত্যপ্রকাশ আনন্দজি মহারাজ, শ্রদ্ধাভাজন শিবাধীশ আনন্দজি মহারাজ। ইতিপূর্বে সঙ্গে ছিলেন প্রব্রাজিকা আত্মক্রম প্রাণা মাতাজি এবং ডক্টর সুস্মিতা ঘোষ। তাঁর কিছুটা বক্তব্য শোনারও আমার সুযোগ হয়েছে। এদের সকলকে প্রণাম, নমস্কার এবং শ্রদ্ধা জানাই। আর সমবেত ভক্তমণ্ডলী, আপনার একসঙ্গে এতজনকে দেখে সত্যি খুব আনন্দ হচ্ছে। শ্রীরামকৃষ্ণেরও এরকম বহু লোককে একসঙ্গে দেখতে পেলে, বহু ভক্তকে একসঙ্গে দেখতে পেলে অনন্তের উদ্দীপন হতো। মাহেশের রথ দেখতে গিয়ে অনেককে দেখেছিলেন, সেখানে ঠাকুর বলছেন সেই অনন্তের উদ্দীপন হয়েছিল। তা এটা ঘটনা যে যখন এককভাবে আমি আমার নিজের পরিসরে আমি আমার মতো করে সৎচিন্তা মনন করতেই পারি, কিন্তু যখন বহুজন মিলে একসঙ্গে একই ধরনের সঙ্গচ্ছধ্বম সম্বদধ্বম সম্ভো মনাংসি জানতাম, একসঙ্গে যখন চিন্তা করছি তার প্রাবল্য বাড়ছে, শক্তি বাড়ছে অনেক। স্বামীজি কর্মযোগে এই কথাই বলেছেন এবং আমি সত্যি আপ্লুত যে কানায় কানায় পূর্ণ একটা ঘর দেখতে পাবো। আমি সত্যি প্রত্যাশা করিনি। এমন শুনলাম দূর দূরান্ত থেকে, বীরভূম থেকে পর্যন্ত সমাগত হয়েছেন ভক্তরা। অবশ্যই ঠাকুরমা স্বামীজির দুর্নিবার আকর্ষণ, অপ্রতিরোধ্য আকর্ষণ, এ আমরা কোনোভাবেই অতিরঞ্জন করতে পারি না, বাড়িয়ে বলার কিছু নেই। কিন্তু যার মাধ্যমে এই কাজগুলো ঘটে চলেছে, 1000 দিন ধরে নিরন্তর যিনি শ্রীরামকৃষ্ণ, শারদা, বিবেকানন্দ অনুধ্যান করে চলেছেন ভক্তদের সঙ্গে, এবং ভক্তরাও সানন্দে সেই প্রসাদ ধারণ করছেন। তো সেই দাতার ভক্তা, এদের উদ্দেশ্যে আমার শ্রদ্ধার সত্যি, কৃতজ্ঞতা সত্যি শেষ নেই। আমরা বাংময়ী পূজার কথা শিবমহিম্ন স্তোত্রে শুনে থাকি। পুরো মহাদেবের উদ্দেশ্যে স্তোত্র নিবেদনের পরে পুষ্পদন্ত বলছেন যে এটা ইত্যেষা বাংময়ী পূজা, এবং গীতামুখেও শ্রদ্ধায়াভ্যাসনং চৈব বাংময়ং তপ উচ্যতে। গায়া দিয়ে, শরীর দিয়ে, মন দিয়ে যেমন আমরা ভগবানের উপাসনা করি, তার সঙ্গে সঙ্গে বাক্য দিয়েও আমাদের সরাসরি তার সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ থাকে। এবং এই সুযোগ যারা দান করছেন এবং গ্রহণ করছেন, সত্যি তারা কৃতকৃতার্থ, এদের দর্শনেও পুণ্য হয়। আপনাদের সকলের উদ্দেশ্যে আমার সমবেত শ্রদ্ধাঞ্জলি। তো যে শান্তিমন্ত্র দিয়ে আমরা প্রসঙ্গের অবতারণা করার চেষ্টা করছিলাম, সেটি একবার ফিরে দেখার চেষ্টা করি। বৈদিক শান্তিমন্ত্রের সারার্থ সকলে জানেন, অনেকে গলা মিলিয়েছেন। এই যুগে সত্যিই ঠাকুরমা স্বামীজির সম্পর্কে জানার আগ্রহ যেমন বেড়েছে, তেমনিভাবে ট্র্যাডিশনাল যে স্ক্রিপচার্স, আমাদের প্রাচীন ভারতীয় যে শাস্ত্র গ্রন্থগুলো, সেগুলো অনেক ভক্ত অধ্যয়ন করছেন। কাজে এগুলো নিয়ে এখন বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র সারার্থটুকু একটু ভাগ করি। অর্থটা হচ্ছে এই যে আমার যে ইন্দ্রিয়গুলো আছে, সেগুলো চোখ হোক, কান হোক, নাক হোক, সেগুলো যেন মঙ্গলপ্রদ বার্তা গ্রহণ করে। আমি চোখ দিয়ে যেন মঙ্গলময়ী দৃশ্য দর্শন করতে পারি, আমার কান দিয়ে যেন আমি ওই ধরনের ভালো ভালো কথা শুনতে পাই, নাক দিয়েও যেন ওই ধরনের সুগন্ধি, যেগুলোতে আমার শুভ ভাবের উদ্দীপন হবে, এই ধরনের গন্ধ যেন আমি গ্রহণ করতে পারি। তো এইটার অর্থ নিরূপণ করতে গিয়ে আমাদের একজন পূজনীয় সন্ন্যাসী মহারাজ, প্রণম্য সন্ন্যাসী মহারাজ বলছেন, দেখো এটা তো একটা লিটারাল ট্রান্সলেশন, আরেকটা তার গূঢ় অর্থ আছে, যে আমি যেন আমার জীবন এমনভাবে নিয়ন্ত্রিত করি যাতে কিনা ওই ধরনের ওই পরিবেশ আমার কাছে স্বাভাবিকভাবে চলে আসে। ওই আমি চোখ দিয়ে দেখবো মঙ্গলময় দৃশ্য, এটা কখন সম্ভব হবে? আমি আর ভেতরে যে পবিত্রতা আছে,
আমার ভেতরে যে সরলতা আছে, মঙ্গল কামনা আমার ভেতরে আছে, সেটা যদি ম্যানিফেস্টেড হয়। আরেকজন মহারাজ খুব সুন্দর করে বলতেন, আমরা সবাই পোটেনশিয়ালি ডিভাইন, কিন্তু ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি খুব অল্প ক্ষেত্রে হয়। তো সেটা যদি ম্যানিফেস্টেড হয়, প্রকাশিত হয়, তবেই আমি বাইরে মঙ্গলময়কে দেখতে পাবো। নইলে সর্বত্রই তিনি আছেন, সর্বত পাণিপাদং তৎ সর্বত শিশিরো মুখম, সর্বত্র তিনি আছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমার নিজের সেই যোগ্যতা নেই বলে, বা আমার সংস্কার তার পক্ষে অন্তরায় হচ্ছে বলে। সুতরাং এটা হচ্ছে তার গূঢ় অর্থ। আমার জীবন এমনভাবে, আমার মনন এমনভাবে নিয়ন্ত্রিত, সুপরিচালিত হবে, যাতে কিনা আমি ওই শুভ মঙ্গলময়ী যে বার্তা ভগবানের কাছ থেকে প্রতিনিয়ত, তিনি মঙ্গলময়, তার মঙ্গলময়ী বার্তা প্রতিনিয়তই আসছে, আমার যেন সেটা বোঝার, অবধারণ করার মতো সামর্থ্য হয়। এখন আজকের আলোচনার বিষয়, যেমন পরিচিতভাবে বললেন, ভবিষ্যতের আদর্শ নাগরিক গঠনে পিতামাতার ভূমিকা। আদর্শ শব্দ একটা তো সাধারণভাবে আমরা আইডিয়াল হিসেবে, দৃষ্টান্ত এই অর্থে প্রয়োগ করেই থাকি। আরেকটা হচ্ছে আদর্শ মানে হচ্ছে দর্পণ, আয়না। আয়নার সামনে গিয়ে আমি তাকালাম। ওই বিশ্বনাথ দত্ত যেমন নরেনকে বলেছিলেন, নরেন্দ্রনাথ জিজ্ঞেস করছেন, আপনি আমাকে কি দিয়েছেন? বলছেন, আয়নার সামনে গিয়ে দাঁড়া, তাহলেই বুঝতে হবে। তো অর্থটা হচ্ছে, আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম, আমি একটা প্রতিবিম্ব দেখলাম, কিন্তু সেটার ওই ভেতরে যিনি আছেন, নিহিত পুরুষ, তার ভেতরে যে পুরুষ আছেন, তিনি আসলে গোটা এই বিশ্ব চরাচর জুড়ে যা কিছু ঘটনাবলী সব কিছু দর্শন করছেন, প্রত্যক্ষ করছেন, সেই পুরুষ যিনি আসলে কোনোভাবে লিপ্ত হচ্ছেন না। তো সেই তাত্ত্বিক আলোচনায় প্রবেশ না করেও আমি যে কথা বলতে চাইছি, যে আমার ভেতরে যে পারফেকশন আছে, আমার ভেতরে যে পূর্ণত্ব আছে, সেইটাকে বোঝার একটা উপায় হচ্ছে আদর্শ, যেটাকে আমি ইয়ারস্টিক বলি, যেটাকে আমি গন্তব্য বলে নির্ধারণ করছি, সেইটাকে আসলে আমার ভেতরে আছে। আমাদের আচার্য শঙ্করের একটি কালজয়ী স্তোত্র, দক্ষিণামূর্তি স্তোত্রম, এটাও অনেকেই জানেন। তার সূচনাটাই এইরকম হচ্ছে, বিশ্বম দর্পণ দৃশ্যমান নগরী তুল্যম নিজান্তর্গতম। আমার ভেতরে সব আছে, ওইটাকে আমি দেখতে পাচ্ছি, বাইরে তারই প্রকাশ হচ্ছে মাত্র। সুতরাং এই আমি যখন একজন ব্যক্তিত্বকে বা একটা প্রিন্সিপাল, একটা নীতিকে, এথিক্যাল কোডস কিছু কিছু, এগুলোকে যখন আমি আইডিয়াল হিসেবে, আদর্শ হিসেবে উপস্থাপন করলাম আমারই সামনে বা অন্যের সামনে, তখন জানতে হবে যে এর ভেতর দিয়ে আমি আমার কাছে, আমার ভেতরে যে এই ভালো গুণগুলো আছে, সদ্বৃত্তিগুলো আছে, তার কাছে পৌঁছানোর চেষ্টা করছি, অঙ্গীকার করছি মাত্র। কথাগুলো বলছি এই কারণে যে দেশটার নাম ভারতবর্ষ, এবং নাগরিক বিধি, আদর্শ নাগরিকের জীবন কেমনভাবে নির্ণীত হবে, রূপায়িত হবে বাস্তব জীবনে, সেই আদর্শ নাগরিকের পালনীয় আচরণ বিধিগুলো, সেই নিয়ে আলোচনায় অবশ্যম্ভাবীভাবে ভারতবর্ষের যে চিরাচরিত সাংস্কৃতিক পরম্পরা, আমাদের যে ট্র্যাডিশন, সেগুলো অবশ্যই আলোচনার মধ্যে চলে আসবে। আমাদের প্রজাতন্ত্র দিবসে আজকে বিভিন্ন জায়গায় আমরা স্মরণ করেছি যে ফান্ডামেন্টাল রাইটস, এগুলো নিয়ে আমরা যেমন, নাগরিকের মৌলিক অধিকার নিয়ে আমরা যেমন নিজেদের সচেতন করাই, তার পাশাপাশি যে সমান গুরুত্ব দিয়ে ফান্ডামেন্টাল ডিউটিস, নাগরিকের দায়িত্ব কি, সেইগুলো যে সমানভাবে কর্তব্য, এটাও আমরা নিজেদের আজকে মনে করানোর চেষ্টা করেছি। এখানে আমি একটা প্রিন্ট আউট নিয়ে এসেছিলাম, এই ফান্ডামেন্টাল ডিউটিসের লিস্টটা, সবটা এখন পাঠ করার প্রয়োজন নেই, কিন্তু নিজেদের মনে করানোর জন্য একটা দুটো জায়গা একবার ফিরে দেখার চেষ্টা করা যেতে পারে। To cherish and follow the noble ideals which inspired our national struggle for freedom. আরেকটা হচ্ছে to uphold and protect the sovereignty, unity and integrity of India. আরেকটা হচ্ছে to defend the country and render national service when called upon to do so. এবং এটা পরের দিকে 2002 সালে সংযোজিত হয়েছে, who is a parent or guardian to provide opportunities for education to the child
or as the case may be, word between the age of 6 and 14 years. তো এইগুলো আমাদের পালনীয় আচরণ বিধি চাইছেন সমাজ, এক মহাবলী প্রার্থনা করছেন। এই নতুন যুগে নতুন ভাষায় পরিমার্জিত আকারে এগুলো আমাদের সামনে উপস্থাপন করা হলো, কিন্তু যদি একটু তলিয়ে দেখার চেষ্টা করি, এর সবটাই আমাদের এর বীজাকারে আমাদের প্রাচীন যে উপনিষদ বেদ এর মধ্যে সবটাই আমরা খুঁজে পাচ্ছি। যেমন ধরুন তৈত্তিরীয় উপনিষদে যদি আমরা ফিরে যাওয়ার চেষ্টা করি, যে আদর্শ নাগরিক কেমন হবেন বা সেখানে বাবা মায়ের ভূমিকাটা কী হবে, খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে সেখানে ব্যাখ্যাত হয়েছে। মাতৃদেব ভব পিতৃদেব ভব, একেবারে খুব ওয়ান লাইন ফর্মুলা, 2 লাইনের ফর্মুলা। তো সেইটাতে যেন মনে হচ্ছে আপাতভাবে ছাত্রকে শিষ্যকে বলা হচ্ছে, গুরু যেন শিষ্যকে বিধান দিচ্ছেন, মাতৃপরায়ণ হোক, মাতাকে দেবতা জ্ঞান করো, দেবী জ্ঞান করো, পিতৃপরায়ণ হোক, বাবাকে দেবতা জ্ঞান করো। এটা আবার সেই লিটারাল ট্রান্সলেশন। আবার যদি সেই আগের মহারাজের, প্রণম্য মহারাজের তার ব্যাখ্যা, সেই সূত্র ধরে যদি আবার একটু ভেতরে ডুব দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছি ব্যাপারটা অন্য দিক থেকে তার রিফ্লেকশনটাও সমানভাবে আমাকে বিচার করতে হয়। আমার জীবন এমনভাবে মহিয়ান হবে, এত উচ্চতায় উন্নীত হবে যে বাবা মাকে দেখা মাত্র ছেলে মাথা নিচু করবে। আমাদের ছোটবেলায় ওইরকম শেখানো হতো। আচার্য যখন শিক্ষক যাচ্ছেন, এই যুগে হয়তো খানিকটা চ্যুতি এসছে, ডেভিয়েশন এসছে, সেটা ভিন্ন কথা, সে অবক্ষয়ের প্রসঙ্গ এখানে আলোচনার সময় নয়। তো ছাত্র শিক্ষককে দর্শন মাত্রে মাথা নোয়াচ্ছে। কিন্তু সেই যুগটাও আমাদের মনে রাখতে হবে, এমন ছিল স্বাভাবিকভাবে, আমাদের এমনভাবে উদ্বুদ্ধ করত শুদ্ধ বাতাবরণ, যে ওই জোর করে যে আচার্যকে দেবতা জ্ঞান করতে হবে বলেই মেকানিক্যালি যন্ত্রের মতো মাথা নোয়াচ্ছি, এমনটা কিন্তু সেই পরিবেশ সেদিন ছিল না। কাজেই এটা একটা পরিষ্কার ইনস্ট্রাকশন আমাদের উপনিষদের ঋষির, আমার জীবন এমনভাবে নিয়ন্ত্রিত হবে যে আমার দর্শন মাত্রে দেবতা জ্ঞান হবে। ওই সাধুকে চিনব কি করে, শ্রীরামকৃষ্ণের কাছে প্রশ্ন উত্থাপিত হয়েছে। কামিনী কাঞ্চন ত্যাগী ইত্যাদি ইত্যাদি বলছেন, এবং যাকে দেখা মাত্র যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয়। তো এটা যদি হয় তবে বুঝতে হবে সাধু। তেমনি হবে এই দেবতা জ্ঞান যখন প্রসঙ্গ আসছে, তখন নিঃসন্দেহে আমার কর্তব্য, স্বাভাবিকভাবে দায়িত্ব এবং কর্তব্য এসে পড়ছে, আমার মাঝে যে দেবতা ঘুমিয়ে আছেন তাকে সবার আগে জাগিয়ে তোলা। আবার ওই তৈত্তিরীয় উপনিষদেই বলা হলো তারপরে পরে, সত্যম বদ ধর্মং চর, সৎ কথা বলা, সত্য কথা বলা, ধর্ম আচরণ করা, স্বাধ্যায়ন মা প্রমদঃ, শ্রদ্ধায় থেকে কখনো বিচ্যুত হবে না, পড়াশোনার যে ট্র্যাডিশন সেটা ধরে রাখবে। তারপরেই আবার বলা হলো আচার্যায় প্রিয়ং ধনমাহৃত্য প্রজাতন্তুম মা ব্যবচ্ছেদ সিহি, আচার্যের প্রিয় ধনটন আহরণ করবে, এইসব ঠিক আছে। তারপরে এই যে লিনিয়েজ, কেন এই আমার উত্তরাধিকারীর কাছে সনাতন সংস্কৃতিকে পৌঁছে দেবার দায়বদ্ধতা আমার কোথায়, এটা নির্ণয় করতে গিয়ে উপনিষদকার বললেন প্রজাতন্তুম মা ব্যবচ্ছেদ সিহি, এটা যেন আনব্রোকেন, অবিচ্ছিন্ন থাকে। ওই পূর্বপুরুষদের কাছ থেকে পরম্পরা ক্রমে তুমি যা পেয়েছিলে, এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজর্ষয়ো বিদুঃ সকালে নেহ মহতা যোগো নষ্ট পরন্তপ, গীতায় তোমরা পড়েছি। তো পরম্পরাক্রমে আমরা পেয়েছিলাম যেগুলো, যে সম্পত্তিগুলো, সেগুলো যেন উত্তর প্রজন্মের কাছে পৌঁছে যায়, তার জন্যে এই প্রজাতন্তুম মা ব্যবচ্ছেদ সিহি, সন্তান প্রতিপালন, সন্তানকে ভরণ পোষণ রক্ষা করা, ওই উদ্দেশ্য নিয়ে। এটা উদ্দেশ্য নয় যে পরবর্তীকালে আমি যখন বুড়ো হয়ে যাব তখন সে আমার দেখভাল করবে, ওই বিনিময়ের কোনো চিন্তা থাকবেই না। স্বামীজি শপকিপিং বলে ওটাকে ঘোরতর ভাষায় ভর্ৎসনা করেছে। সুতরাং সেই বিনিময়ে কিছু পাওয়ার চিন্তা থেকে নয়, বরং ওই যেটা আমরা পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছিলাম, স্বামীজিও বলছেন প্রেমানন্দজিকে, তোরা ধরে রাখবি, এই ট্রেজারগুলো ধরে রাখবি, পরবর্তীকালে যারা আসছে, যারা 5 বা 6 জেনারেশন পরে আসছে, যারা আমার ভাব ঠিক ঠিক করে নিতে পারবে, তারা তো আসছে পরবর্তীকালে। সুতরাং তোদের কাজ হচ্ছে এগুলোকে, সম্পত্তিগুলোকে ধরে রাখা, ধর্মকোষস্য গুপ্তয়ে। সুতরাং আমাদের জীবন হচ্ছে এমনভাবে
পরিচালিত হবে, যাতে কিনা আমাকে দর্শন মাত্রে মাথা অবনত করবে আমার সন্তান। আর দুই হচ্ছে ওই যেগুলো আমি পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছিলাম সেগুলো উত্তরসূরিদের কাছে পৌঁছেও দেব। এখন স্বাভাবিকভাবে এই উত্তরসূরির কাছে পৌঁছে দেবার যে এই গুরুভার দায়িত্ব, সেখানে দাঁড়িয়ে কিছু ব্যবহারিক দিক, প্র্যাকটিক্যালি কিভাবে ডিলিং, ছাত্র বড় হচ্ছে, সন্তান বড় হচ্ছে, তখন তার সঙ্গে আমার ডিলিংটা কেমন হবে তারও সুনির্দিষ্ট রূপরেখা আমরা কিন্তু চাণক্য শ্লোকে বিধৃত হতে দেখতে পাচ্ছি। সেখানে একজন সন্তানের জন্ম হবার পরে তার সঙ্গে কেমন ব্যবহার হবে, আরেকটু বয়স হলে ব্যবহারের পরিবর্তন হবে, এবং প্রাপ্তেষু ষোড়শে বর্ষে পুত্রং মিত্রবদাচরে, যখন সে গ্রোন আপ ইন্ডিভিজুয়াল, যখন সে নাগরিকত্ব অর্জনের পথে এগিয়ে গেছে, তখন তার সঙ্গে বন্ধুভাবে মিত্রভাবে আচরণ করতে হবে। সব এখানে আলেখ্যের মতো বলে দেওয়া হয়েছে, একটা গ্রাফিক্যাল ডেসক্রিপশন। লালয়াত পঞ্চবর্ষাণি, প্রথম 5 বছর পর্যন্ত খুব সুন্দরভাবে তার ব্যক্তিত্ব যাতে গড়ে ওঠে, সে যেন নিজেকে একটা ইন্ডিভিজুয়াল, তার অন্নময়, প্রাণময়, মনময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষ, অন্তত অন্নময় প্রাণময় কোষ সম্পর্কে সে যেন সজাগ হয়, ইন্ডিভিজুয়ালিটির ডেভেলপমেন্ট যেন হয়, তার জন্য লালয়াত। তারপরে দশবর্ষাণি তারয়াত, তখন শাসন করতে হবে, তখন তার মনোবৃত্তির বিকাশ হচ্ছে, ক্রিয়েটিভ আর্টস, প্রত্যেকের মধ্যে সৃষ্টির সম্ভাবনা আছে এবং সেই প্রচেষ্টাও রয়েছে। এটা যাতে একটা নির্দিষ্ট লক্ষ্যের অভিমুখীন হয়, তার জন্যে তাকে অ্যাডমিনিস্টার করা, তাকে একটু শাসন করার প্রয়োজন। আর তারপরে যেমন বললাম, প্রাপ্তেষু ষোড়শে বর্ষে পুত্রম মিত্রপদাচরে, যখন সে বড় হয়ে গেছে তখন তার সঙ্গে আর ওই শাসনের প্রয়োজন হবে না। প্রয়োজন হবে না এটাকে আমরা যখন বললাম, এটা নিশ্চয়ই আবার সেই যান্ত্রিক কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, যে চাণক্য শ্লোকে বলা আছে কৌটিল্য বলেছেন বলে মানতে হবে এমন নয়। রবীন্দ্রনাথ অতি সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন এই শ্লোকের। বলছেন, নিয়মের শাসন থেকে আমরা মুক্তি লাভ করব নিয়মকে এড়িয়ে নয়, নিয়মকে আপন করে নিয়ে। ছাত্রদেরও আমরা বোঝানোর চেষ্টা করি আবাসিক শিক্ষায়তনে যে নিয়মগুলো করা হয়েছে তোমার কল্যাণের কথা চিন্তা করে, এবং এগুলো সব টাইম টেস্টেড, কালের কপলতলে শুভ্র সমুজ্জ্বল, সময়ের পরীক্ষায় এরা উত্তীর্ণ হয়েছে। কাজে এ কখনো ভাববে না তোমার উপর জোর করে চাপিয়ে দেওয়ার জন্য এই কতগুলো কোড বলবৎ করা হয়েছে। তারপর বলছেন রবীন্দ্রনাথ, যে পর্যন্ত না পুত্রের শিক্ষা পরিণতি লাভ করবে, অর্থাৎ সেই সমস্ত শিক্ষা তার স্বভাব সিদ্ধ হয়ে উঠবে, ওই যে প্রথম 15 বছর বয়স পর্যন্ত, ততক্ষণ তার প্রতি একটি বাইরের শাসন রাখার দরকার হয়। সাধারণভাবে এই 15 বছর, নিশ্চয়ই তার যে কোনো ব্যত্যয় হবে না, ব্যতিক্রম থাকবে না, এটা কিন্তু বলা হচ্ছে না। বাইরের শাসন যতক্ষণ থাকে ততক্ষণ পুত্রের সঙ্গে পিতার অন্তরের যোগ কখনোই সম্পূর্ণ হতে পারে না। এই বাইরের শাসন একটা ব্যারিয়ার মনে হচ্ছে, একটু সে বড় হচ্ছে, আমি আমার মতো করে লজিক্যালি সবটা এক্সপ্লেন করে উঠতে পারছি না, স্বাভাবিকভাবে পুত্রের সঙ্গে একটা জেনারেশন গ্যাপ অনেক ক্ষেত্রেই হয়ে যায়। যখনই সেই বাইরের শাসনের প্রয়োজন চলে যায়, তখনই পিতা পুত্রের মাঝখানের আনন্দ সম্বন্ধ একেবারে অব্যাহত হয়ে ওঠে। তখনই সমস্ত অসত্য সত্যে বিলীন হয়, অন্ধকার জ্যোতিতে উদ্ভাসিত হয়, মৃত্যু অমৃতে নিঃশেষিত হয়ে যায়। তখনই পিতার প্রকাশ পুত্রের কাছে সম্পূর্ণ হয়। আনন্দ তো আমাদের সত্তা, আমার আনন্দটা আমার ভেতরেই আছে, অথচ আমি পুত্রের কল্যাণের কথা ভেবে আপাতভাবে একটু দৃঢ় ভাব প্রকাশ করতে চেয়েছি, তার সঙ্গে দূরত্ব রক্ষা করতে চেয়েছি। কিন্তু যখন তার মানসিক গড়নটা এমনভাবে স্বাভাবিকভাবে এগিয়ে গেছে, সে হিতাহিত জ্ঞান অজ্ঞান এর মধ্যে বিচার করতে শিখেছে, ডিসক্রিমিনেট করতে শিখেছে, তখন আর ওই শাসনের প্রয়োজন হবে না। এবং সেটা আমরা এই যুগে যেমন আরো সাইকোলজিক্যাল কাউন্সেলিং ইত্যাদি এত করে বলছি, আমাদের প্রাচীন ভারতের প্রজ্ঞা এত বছর আগে, হাজার হাজার বছর আগে ওই পথ ধরেই কিন্তু এগিয়েছেন। জোর করে কিছু চাপিয়ে দেবার কথা তারা বলেননি। এবং এই যে আমরা বলছিলাম চ্যানেলাইজেশন, একটা নির্দিষ্ট লক্ষ্যের অভিমুখীন হওয়া, আদর্শ সামনে রাখা, এখানেই খুব প্রাসঙ্গিক হয়ে যায় শ্রেয় আর প্রিয়ের দ্বন্দ্ব। আমরা প্রত্যেকেই নিজের মধ্যে দু ধরনের বৃত্তি প্রতি মুহূর্তে
দেখছি ঘুরপাক খাচ্ছে। একটা মুহূর্তে আমার জৈবিক সত্তা এসে বলছে আমি শুধু শরীর নিয়ে মুগ্ধ হয়ে থাকি, ওতেই নিজেকে বদ্ধ করে রাখি। আরেকটা বলছে না, আমি বিস্তৃত হব, একটা শরীরে আমি নিজেকে ধরে রাখতে পারছি না। স্বামীজি বলছেন একটা শরীরে তার পক্ষে ধরে রাখা সম্ভব হচ্ছে না, আমি এত বড় হয়ে যাচ্ছি কোন সময় ফেটে পড়ব। তো তেমনি ভাবে আমাদের বিস্তারের একটা আর্জ, এটাও আমরা প্রত্যেকে কম বেশি অনুভব করি। তো এইটাকেই আমাদের প্রাচীন ভারত এই দুটো শব্দ দিয়ে অভিহিত করেছেন, শ্রেয় আর প্রেয়। বলতে এটা প্রতি মুহূর্তে এই সংঘাত আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে, প্লেজারেবল আর প্রেফারেবল। আমি রসগোল্লাটা খাবো নাকি ছাড়বো, এই মুহূর্তে ছাড়লে কি সেটা লং টার্ম কোনো অ্যাচিভমেন্টের পক্ষে হিতকর হবে, নাকি এই মুহূর্তের সুখের কথাই আমি চিন্তা করব। তো লং টার্ম গোল, শর্ট টার্ম গোল, এই দুইয়ের দ্বন্দ্ব মানুষের মধ্যে আছেই আছে, আমাদের জীবনেও যেমন আছে। নতুন যে শিক্ষার্থী যে কৈশোর থেকে যৌবনে আস্তে আস্তে পা দিচ্ছে, উত্তীর্ণ হচ্ছে, তার কাছেও এই দ্বন্দ্ব সংকুল যে মানসিক সংকট, এটাও তার কাছে আস্তে আস্তে অপাবৃত হচ্ছে, তার কাছে খুলে যাচ্ছে, এবং সে সবসময় যে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে এমন নয়। তখন তার কাছে আদর্শ শিক্ষক হিসেবে, আচার্য হিসেবে ধরিয়ে দেওয়া, ইয়দ ইয়দ আচরতি শ্রেষ্ঠস্তত্তৎ দেবে তারো জনঃ। শিশুর কাছে, নতুন শিক্ষার্থীর কাছে, তার কাছে যখন বিদ্যালয়ে সে ক্লাসে গিয়ে নিশ্চয়ই মাস্টার মশাইয়ের সান্নিধ্যে একটা সময় থাকে, ঘরে তো সে সিংহভাগ সময় বাবা মায়ের কাছেই আছে, তখন তারাই তো তার কাছে আচার্য স্বরূপ। তো সেই কারণে তারা যেমন আচরণ করবেন, শিক্ষার্থী সন্তান তার অনুবর্তন করবে, এই খুব স্বাভাবিক। আমি ঘরের সামনে চালিয়ে দিয়েছি সন্ধ্যের সময় সিরিয়াল, টিভি সিরিয়াল, ছাত্রের সঙ্গে বসেই আমি দেখছি, সন্তানের সঙ্গে বসেই আমি দেখছি, খুব একটা উদ্দেশ্য সিদ্ধ হবে না। তো সেই কারণে এই ডিসক্রিমিনেশন বজায় রাখা, নিশ্চয়ই আমারও রিল্যাক্সেশনের প্রয়োজন, আমারও নিশ্চয়ই একটু ফাঁকা হওয়া প্রয়োজন, কিন্তু সেটা ছাত্রের সান্নিধ্যে তার সামনাসামনি করাটা কতটা অভিপ্রেত, এই বিচারটা আমরা নিশ্চয়ই করতেই পারি। তো এই যে শ্রেয় আর প্রেয়ের দ্বন্দ্ব, এইটাকে স্বামীজি আমাদের সামনে দুটো শব্দ দিয়ে উপস্থাপন করেছেন। পরবর্তীকালে পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজও তার যে ইউনিভার্সাল মেসেজ অব দি ভগবদ গীতা যারাই পড়েছেন, তার যে অবতরণিকা, সেখানে দুটো শব্দের ব্যবহার পেয়েছেন, কালচার আর সিভিলাইজেশন। কালচার মানে বলছেন যেটা কিনা আমাদের অন্তর্জগতে যত সমস্যা আছে সেগুলো কাটানোর জন্য সচেতন প্রয়াস, খুব চেষ্টা করছি, ফাইট করছি, একটা কিছু অ্যাটেইন করার জন্য আমি আমার নিজের সর্বস্ব বেস্টটা নিংড়ে দিচ্ছি। আর সিভিলাইজেশন হচ্ছে যখন একটা জায়গায় পৌঁছে গেছি, একটা লেভেল অফ অ্যাচিভমেন্ট হয়েছে, তখন সেটাতেই আমি বদ্ধ হয়ে আছি, তারপরে আর হায়ার কিছু পাওয়ার জন্য, উচ্চতর কিছু পাওয়ার জন্য আর কোনো প্রেরণার সন্ধান নেই সেখানে, তাড়না নেই সেখানে। তো তখন কি হতে পারে, কি বিপদ হতে পারে, সে কথা কঠোপনিষদে সুন্দরভাবে বলা হচ্ছে, দন্দ্রম্যমাণা পরিয়ন্তি মূঢ়া অন্যেনৈব নিয়মানা যথান্ধাঃ। ওই যারা নিজেরা হাফ বুঝেছেন, আমাদের পূজনীয় মহারাজ বলছেন, ট্রেনিং সেন্টারের আচার্য মহারাজ, যে না বুঝেছে সে বেঁচেছে, আর যে বুঝেছে সে মজেছে, আর যে না হাফ বুঝেছে সে মরেছে। তো এই হাফ বোঝারই যে যন্ত্রণা, এই বোঝা নিয়ে তারা করছেন কি, তারা তাদের মতো সবটাই ওইরকম বায়োলজিক্যালি এক্সপ্লেন করার চেষ্টা করছেন, এবং ছাত্রের সামনে, সন্তানের সামনে বা উত্তরসূরির সামনে এমনভাবে বক্তব্য উপস্থাপন করছেন যে এই মুহূর্তে যেটা আছে ভোগ্যদ্রব্য আমার সামনে, এনজয়মেন্টের যে সুযোগ আছে, সেটাই ধ্যান জ্ঞান সর্বস্ব আমার হওয়া উচিত, এর বাইরে আমি ভাবতে যাবো কেন? আমার সামনে তো রয়েছে শশাকরা পৃথিবী রয়েছে। নচিকেতার সামনে যেমন যমরাজ এসে এত তার ভোগের পসরা খুলে দিয়েছিল, নচিকেতার মধ্যে সেই বুদ্ধির জাগরণ হয়েছিল বলে সে ডিসক্রিমিনেট করতে পেরেছিল, কিন্তু সবাই নচিকেতা নন। অথচ একটু ইন্টেলেকচুয়ালি অ্যাডভান্স, বৌদ্ধিক দিক থেকে তারা এগিয়ে গেছেন, তারা মনে করছেন তারা সর্বস্ব, এই পৃথিবীর যত পার্থিব জ্ঞান তার সিংহভাগ তাদের করায়ত্ত, অনেকখানি অভিজ্ঞতা তারা অর্জন করেছেন, এবং তার বশে তারা ইন্সপায়ার করার চেষ্টা করছেন সন্তানকে বা উত্তরসূরিকে, যে না, এইটা নিয়ে উত্তরকাল নিয়ে ভাবার প্রয়োজন নেই, এগুলো যখন বয়স হবে তখন না হয় ভাবা যাবে, ধর্মকর্মের কথা পরে হবে, এগুলো এখন ভাবার কি প্রয়োজন আছে। তো এইটা হচ্ছে মুশকিলের কথা। এটা যখন সমাজের নেতৃস্থানে যারা রয়েছেন, নেতৃপদে যারা রয়েছেন, তারা যদি এইভাবে বিভ্রান্ত হন এবং
এবং সমাজ যদি তাদের পশ্চাৎধাবন করে তখন বিপদটা এরকম হবে, অন্ধে নৈব নিয়মানা যথান্ধাহ। সুতরাং পিতামাতাকে তো সতর্ক থাকতেই হবে প্রতি পদে প্রতি মুহূর্তে। স্বামীজি এই কথাগুলোকে তার ফিউচার অফ ইন্ডিয়া বক্তৃতায় তুলে ধরেছিলেন। এই কালচার আর সিভিলাইজেশনের যে লাইন অফ ডিমার্কেশন, যে ভেদরেখা রয়েছে, সেই সম্পর্কে সজাগ করে দিয়ে বলেছিলেন যে এই মেটেরিয়ালিস্টিক আউটলুক, জড়বাদী যে দৃষ্টিভঙ্গি ভারতবর্ষের কোনো কালে ছিল না, কোনো কালে হবেও না। যতই আমরা জড়বাদী হওয়ার চেষ্টা করি, কখনোই বিরোচনের মতো দেহকে সর্বস্ব বলে আমরা ঘোষণা করতে পারবো না, আর এতে পরিতৃপ্তও হতে পারবো না। ইন্দ্র বিরোচন সংবাদ সকলেই জানেন যে ইন্দ্র আর বিরোচন দুজনেই গেছেন প্রজাপতি ব্রহ্মার কাছে, কারণ শুনেছেন প্রজাপতি বলেছেন আত্মা হচ্ছেন অমৃত এবং অভয়, তার কাছে গেলে মানুষ তার সমস্ত সাময়িক সমস্যা তাদের সমাধান হবে ইত্যাদি ইত্যাদি। সুতরাং আত্মাকে জানা হচ্ছে কর্তব্য। এইটা জেনে তারা গেছেন প্রজাপতির কাছে। তারপর প্রজাপতি কিছুদিন তো কিছু করতেই দিলেন না, আশ্রম সেবা করো, গুরু সেবা করো, এই করে 32 বছর কেটে গেছে। তারপরে এসে ডেকেছেন, ডাকার পরে বলছেন কেন এসছো? তো এটা বলছেন যে এরকম আপনি বলেছেন আত্মা হচ্ছেন অভয় অমৃত, ভয়ের পারে যাওয়া যায় যদি আত্মাকে জানা যায়। সুতরাং এখন আমাদের উপায় কি? আত্মাকে জানা হচ্ছে কর্তব্য, আপনি বলুন কি করে আত্মাকে জানা যাবে? তো তখন বলছেন যে ওই দর্পণে গিয়ে নিজের মুখ দেখো, দেখলে যার প্রতিবিম্ব দেখতে পাবে তিনি হচ্ছেন আত্মা। তো এইটা থেকে ইন্দ্র একরকম কনক্লুড করছেন। ইন্দ্র আর বিরোচন প্রাথমিক দিক থেকে একই রকম সিদ্ধান্তে পৌঁছেছিলেন, ওই শরীরটাকে দেখতে পাচ্ছি, শরীরই সর্বস্ব। তারপরে বিরোচন ওইটা সিদ্ধান্ত করেই চলে গেছেন। ইন্দ্র কিন্তু খানিকটা পথ গিয়ে তার মনে আবার খটকা জেগেছে, না এটা হতে পারে না, শরীরের তো বিকার আছে, পতন আছে, পরিবর্তন আছে, শরীরটা আত্মা হয় কি করে? ওই সংশয় নিয়ে তিনি আবার ফিরে আসছেন, এবং আসার পরবর্তীকালে কি হয়েছিল সেই গল্পে আমি প্রবেশ করছি না। তাকে আরো দীর্ঘ তপস্যার মধ্য দিয়ে যেতে হয়েছিল। পিউরিফিকেশন, মনের শুদ্ধিকরণের পরে তিনি বুঝতে পেরেছিলেন যে না, এই আত্মা আসলে অজর অমৃত, দেহের পারে যিনি আছেন তিনি হচ্ছেন আসলে দেহাতীত আত্মা। সুতরাং সে ভিন্ন প্রশ্ন। কিন্তু এই বিরোচনের যে দৃষ্টিভঙ্গি, যেটাকে আমাদের একজন বিখ্যাত কবি সমকালের বলছেন এটা হচ্ছে কাত্যায়নী সভ্যতা, সেটার পেছনে আবার আরেক গল্প আছে, সে বলতে গেলে সকলেই জানেন এখন যে মৈত্রী আর কাত্যায়নী দুজনেই যাজ্ঞবল্কের সহধর্মিনী, এবং দুজনেই যখন গিয়ে যাজ্ঞবল্কের কাছে গিয়ে পৌঁছেছেন এবং যাজ্ঞবল্ক বলছেন আমার ধন সম্পত্তি সব বিলিয়ে দেবো, সময় হয়েছে, আমি বানপ্রস্থে যাব, যাওয়ার আগে সব বিলিয়ে দেবো, সুতরাং তোমরা কে কি চাইছো বলো। তো তখন কাত্যায়নী নিশ্চুপ থাকলেন, মৈত্রী বললেন যে না হং না অমৃতাস্যাম কিমাহং তেনা কুর্যাম, যেটা আমাকে অমৃতা করবে না সেটা দিয়ে আমি কি করব। তো এইখানে ওই কবি নচিকেতা ভরদ্বাজ বলছেন কাত্যায়নীর যে এই দৃষ্টিভঙ্গি, ধন সম্পত্তির এগুলোর অসারতা তিনি উপলব্ধি করে উঠতে পারেননি, গ্রহণ করেছেন। এইটার উপর নির্ভর করে পাশ্চাত্য সভ্যতা বিস্তার লাভ করেছে। সিভিলাইজেশন শব্দ বলতে ওইটাকে বুঝিয়েছেন পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজ। তো সেই কাত্যায়নী সভ্যতা বা সিভিলাইজেশন সেটা বলছে যে এটা এই দেহের উপর নির্ভর করেই আমাদের চলতে হবে, এর উপরেই আমাদের সুখের সৌধ নির্মাণ করতে হবে। স্বামীজি অশনি সংকেত জ্ঞাপন করলেন এই ফিউচার অফ ইন্ডিয়া বক্তৃতায়। ইট ইজ কালচার দ্যাট উইথস্ট্যান্ডস শকস, নট এ সিম্পল মাস অফ নলেজ। এই যুগে যেমন নলেজ সোসাইটির দিকে আমাদের এত কথা শুনতে পাই, নলেজ সোসাইটি করতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে উইজডম বেস সোসাইটিও যদি না হয়, তাহলে পারমার্থিক আর প্রাতিভাসিকের যে মেলবন্ধন ঘটনা, ব্যালেন্স রাখা, এটা তখন সম্ভব হবে না। প্রাতিভাসিকের উপর অত্যধিক গুরুত্ব পেয়ে সমাজ অবশ্যই ধূলিসাৎ হয়ে যাবে, এ আমাদের নিশ্চিত নির্ণয়। ইউ ক্যান পুট এ মাস অফ নলেজ ইনটু দি ওয়ার্ল্ড, but that will not do it much good. There must come culture into the blood. We all know in modern times, we all know in modern times our nation which have masses of knowledge, but what of them? They are like tigers, they are like savages,
বিকজ কালচার ইজ নট দেয়ার। এবং বর্তমান যে ভূ রাজনৈতিক অবস্থা, স্বামীজির কথার সত্যতা আমরা প্রতিপদে প্রতিদিন মিলিয়ে নেবার সুযোগ পাচ্ছি। এই কালচার আর সিভিলাইজেশন সম্পর্কে ছাত্রকে সত্যি সজাগ করে দেওয়া আমাদের প্রাথমিক কর্তব্য বলে মনে হয়। সৌভাগ্য আমাদের এই ভারতবর্ষে অগণিত মনীষী এসেছেন এবং তাদের যে রত্নগর্ভা যে জননী, তাদের পিতামাতা, এদের চরিত্র এত সুমহান, এত উন্নত যে তাদের সত্যি কথায় কাজে কখনো কোনো অন্তরাল থাকেনি এবং তারা ওইভাবে নিজের অন্তর্জীবনে প্রবেশ করে সন্তানকে সেই সুমহান আদর্শে প্রভাবিত করতে পেরেছেন। স্মরণ করি নেতাজির চিঠি মা প্রভাবতী দেবীকে লেখা, বারবার জেল থেকে, যেখানে তিনি স্মরণ করছেন মা প্রভাবতী দেবী তাকে বলেছিলেন, তোমাদের নির্যাতিত জীবনের প্রতিঘাত ভগবান নিজেই বহন করিতেছেন, একদিন এদিনের শেষ আছেই, একদিন সফলতার গৌরবে জীবন গৌরবান্বিত হইবেই। সুতরাং এগুলো আমাদের সামনে দৃষ্টান্ত হিসেবে আছে। স্বামীজির জীবন বলার এখন অপেক্ষা রাখে না, আপনারা অরিজিৎদার মুখে প্রতিনিয়তই শুনে থাকেন। তা সেই ভুবনেশ্বরী দেবী বা ঠাকুরের ক্ষেত্রে তাদের বাবা মা কতখানি সহ্য করেছেন, সহনং সর্বদুঃখানাং অপ্রতিকার পূর্বকম, এগুলো করে দেখিয়েছেন আমাদের উত্তর প্রজন্ম যাতে এখান থেকে শিখতে পারে। একটা কারণেই এগুলো তারা করতে পেরেছেন, একটা কারণেই তারা জানতেন মর্মে মর্মে ওই প্লেইন লিভিং আর হাই থিঙ্কিং এর মহিমা গরিমা। তরুপত্র প্রান্তে লম্বিত নিহার জানকী পতনে কি বিলম্বতার, এটাকে অবলম্বন করেই ভারতীয় সভ্যতা দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তেই এই নশ্বর জীবন শেষ হয়ে যেতে পারে, কিন্তু তার পারে আমার দেহাতীত একটা সত্তা আছে যেটা কিনা অনশ্বর, সে চিরকাল তার দেশকাল পাত্র নিরপেক্ষতার অস্তিত্ব। সুতরাং এই দৃষ্টান্ত নিয়ে আমাদের কখনো ভাবতে হয়নি। সেই কারণেই মা ভুবনেশ্বরী দেবী এত কষ্ট করে দারিদ্র্যের মধ্যে পারিবারিক এত যন্ত্রণা লাঞ্ছনার মধ্য দিয়ে নিজের জীবন নির্বাহ করেছেন এবং সন্তান প্রতিপালন করেছেন। এসব দেখেই তো স্বামীজি নিশ্চিত প্রত্যয়ে পরবর্তীকালে বলতে পারছেন, The West has solved the problem of how much a man can have. India has solved the problem of how little a man can have. সুতরাং এগুলো এরা সামনাসামনি দেখার সুযোগ পেয়েছে। এই কালের যারা দেশনায়ক তাদের জীবনও একেবারে যে সম্পূর্ণ ভিন্ন প্রান্তে ভিন্ন মেরুতে অবস্থান করছে এটা ভাবারও কোনো কারণ নেই। শ্রদ্ধেয় লাল বাহাদুর শাস্ত্রীজির তাঁর মায়ের কথা চিন্তা করুন। এ গল্প আমরা অনেকেই জানি যে রেল স্টেশনে দাঁড়িয়ে আছেন, কখন ট্রেন আসবে, আর তারপরে রেল স্টেশনে একজন কর্মচারী জিজ্ঞেস করছেন, মা আপনি কার জন্য দাঁড়িয়ে আছেন গো? বলছেন ওই যে ট্রেনটি আসবে, ট্রেনে আমার ছেলে আসবে। বলছে তা বেশ, তা ছেলে কি করে? বলছে ছেলে দেশের চাকর আছে, সেই চাকর আসবে, তার জন্য আমি অপেক্ষা করে আছি। লাল বাহাদুর শাস্ত্রী এলেন, দেখার পরে ওই যে প্রশ্নকর্তা, এই যে কর্মচারী, তিনি অবাক হয়ে গিয়েছিলেন। তো ওইভাবেই তো আমাদের ভারতবর্ষের সত্যি সনাতন সংস্কৃতির পরিরক্ষণ, ইমপ্লিমেন্টেশন এগুলো হয়ে চলেছে এবং সেই ধারক বাহক হওয়ার দুর্লভ সুযোগ আমাদের সামনে উপস্থিত। দু একটা কথা নিশ্চয়ই আমরা মনে রাখবো যে এই যুগ স্কেপটিসিজমের যুগ। স্বামীজি যে এত প্রশ্ন করেছেন এবং ঠাকুরও তাকে প্রশ্ন করতে উৎসাহিত করেছেন, সব কিছুই যাচাই করে নিবি, এটার নিশ্চয়ই প্রাসঙ্গিকতা রয়েছে, আমরা বুঝতেও পারছি। ছাত্রদের সঙ্গে যখন এখন ডিল করি, বিশেষ করে পোস্ট প্যান্ডেমিক পিরিয়ডে, ভালো করে বুঝতে পারি তারা চট করে কিছু নিতে চায় না। বাবা মায়ের কাছ থেকেও আমাদের মনে হয় এটা প্রত্যাশিত যে তারা একটু বুঝিয়ে বলার চেষ্টা করবেন, ছাত্রের উপযোগী করে জটিল তত্ত্বকথাকে পরিবেশন করার চেষ্টা করবেন। গদাধর চট্টোপাধ্যায়ের জীবনের সেই বিখ্যাত ঘটনাটি তো আমরা জানি। ছোটবেলায় যখন ওই পুকুরে তারা জলক্রীড়া করবেন বলে যাচ্ছেন তার বয়স্কদের নিয়ে, বন্ধুদের নিয়ে, তখন ওই যারা আছেন মায়েরা তারা একটু সন্ত্রস্ত হচ্ছেন, লজ্জিত হচ্ছেন। আর এ খবর গিয়ে পৌঁছেছে তার মায়ের কাছে, চন্দ্রামণি দেবীর কাছে। চন্দ্রামণি দেবী ডেকে পাঠালেন গদাইকে, তুমি ওই সময় যাচ্ছ কেন বাবা? বলছেন যে না, এটা তো মধ্যে আপত্তির কি আছে, আমি তো বুঝতে পারি না। ওই যে বুঝতে পারি না, এই বোঝানোর দিকটা কিন্তু মা সঙ্গে সঙ্গে গ্রহণ করলেন, তিনি বকে দিলেন না, এই
তুই কি করছিস, এটা ঠিক নয়, এভাবে করবি না, এই বলে থেমে গেলেন না, বরং তার পেছনে লজিক্যাল এক্সপ্লেনেশন, যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে গদাধরের উপযোগী করে বোঝানোর চেষ্টা করলেন। বললেন, দেখো বাবা, তোমার হয়তো তাতে কিছু হানি বৃদ্ধি ঘটে না, কিন্তু যারা মায়েরা রয়েছেন, রমণীরা রয়েছেন, তারা বিশেষভাবে সংকুচিত হন, লজ্জিত হন। এটাকে তাদের কি সংকোচ উৎপাদন খুব ভালো জিনিস হবে? তো এই যে ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করলেন, এটা কিন্তু সঙ্গে সঙ্গে গদাধর এর কাছে হার মানলেন। মায়ের এই প্রবোধনের কাছে তার আর কোনো যুক্তির জাল বিস্তারের প্রশ্ন নেই। মায়ের আদর সবসময় তো শিরোধার্য। সুতরাং এই কথাগুলো আমরা মনে রাখার চেষ্টা করতেই পারি। আর সর্বোপরি একটা পজিটিভ আউটলুক, ছাত্রদের সঙ্গে যখন কথাবার্তা বলি বিভিন্ন সময়ে, যেহেতু আমরা তো সমাজ বিচ্ছিন্ন নই, একটা বড় সময় ধরে দেখতে পাই ছাত্র হতাশার শিকার হচ্ছে, নৈরাশ্যের শিকার হচ্ছে। একটা পরীক্ষায় খারাপ হলো, আর এখন তো এফআইআরের যুগ, কোনো জায়গায় এফআইআর হয়ে গেছে, বন্ধন ছিঁড়ে গেছে, সঙ্গে সঙ্গে একেবারে ডিপ্রেশন এসে গ্রাস করলো। তখন তার পাশে থাকা, ছাত্রের পাশে থাকা, তাকে কোনোভাবে আইসোলেট না করে, তার থেকে দূরত্ব বজায় না রেখে, তার বন্ধু হিসেবে গাইড বাই সাইড, এরকম হয়ে, নট এ লিডার অন দ্য স্টেজ বাট রাদার গাইড বাই সাইড, এইরকম হয়ে যদি পিতামাতা ছাত্রের কাছে যাওয়ার চেষ্টা করেন, নিশ্চয়ই সেই বন্ধুত্ব ফলবতী হবেই হবে। একটা বিখ্যাত ঘটনা টমাস আলভা এডিসনের, যদিও এটা সত্যতা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেন, আপনারা সকলেই কম বেশি জানেন। সেইটি হচ্ছে যে স্কুল থেকে চিঠি এসেছিল এডিসনের মায়ের কাছে যে তোমার ছেলে এ কিছু পারবে না, এর বয়স হয়েছে, কোনোভাবে ওর মধ্যে কোনো বুদ্ধিবৃত্তির বিকাশ হচ্ছে না, এটিসি নিয়ে চলে যায়। তো মা যখন চিঠিটা পেয়ে চুপচাপ দেখলেন, ছেলে সেই পত্র বহন করে এনেছেন। চিঠি বন্ধ ছিল, খাম বন্ধ ছিল, আর বলা ছিল যে এটা যেন তুমি খুলবে না, মায়ের কাছে সরাসরি তুলে দেবে। মা তখন দেখা মাত্র তার চোখ তো জলে ভরে গেছে। জিজ্ঞেস করছেন এডিসন যে কি লেখা আছে চিঠিতে? বলছেন, your son is a genius, this school is too small for him and hence good enough there are no good enough teachers to train him, please teach him yourself. এই কথাটা সঙ্গে সঙ্গে এডিসনকে এমন একটা মানসিক অক্সিজেন জোগাড়, এমন জায়গায় তুলে নিয়ে গেল। পরবর্তীকালে এডিসন বলছেন যে এই হচ্ছেন সেই গর্ভধারিণী, সেই মা যিনি কিনা একজন স্কুল যাকে বর্জন করেছিল, মেন্টালি ডেফিশিয়েন্ট, এই কথাটা বলা হয়েছিল, সেই ছাত্রকে একজন জিনিয়াসে রূপান্তরিত করতে পেরেছিলেন এই গর্ভধারিণী। কাজেই আস্তিক্য বুদ্ধি, পজিটিভ অ্যাটিটিউড, এটা নিঃসন্দেহে আমাদের প্রত্যেকের, আমাদের জীবনেও প্রয়োজন। আমরাও প্রত্যাশা করি সমাজ আমাদের শুভ কাজ এগুলোকে গ্রহণ করবে, স্বীকার করবে। তেমনিভাবে ছাত্র যখন কিছু কোনো জায়গায় তার ডিপ্রেশনের জায়গা তৈরি হচ্ছে, তার পাশে থেকে তার মতো করে যদি আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি এবং ওইভাবে ইন্সপায়ার করার চেষ্টা করি, কে বলতে পারে ওদের মধ্যে একজন রামানুজ লুকিয়ে আছে কিনা, রামানুজন লুকিয়ে আছেন কিনা, একজন আইনস্টাইন লুকিয়ে আছেন কিনা, একজন মেঘনাথ সাহা লুকিয়ে আছেন কিনা, আমরা জানি না। আর সবার শেষে স্মরণ করি স্বামীজিকে। যে স্বামীজি বলেছিলেন যে পূর্ণাঙ্গ ব্যক্তিত্বের বিকাশ সাধন সম্ভব যখন শ্রীরামকৃষ্ণ ছাঁচে জ্ঞান, ভক্তি, কর্ম আর যোগ, চারটের ব্যালেন্স, সুষম সমন্বয়ে আমাদের পূর্ণাঙ্গ ব্যক্তিত্বের বিকাশ সাধন সম্ভব হতে পারে। এই কথাগুলো মনে রেখেই আমাদের মতো আবাসিক শিক্ষায়তনে ছাত্রদের একটু প্রশ্ন করতে আমরা উৎসাহিত করি, ভালো মন্দ ওই শ্রেয় প্রেয়ের দ্বন্দ্ব সম্পর্কে ওয়াকিবহাল করার চেষ্টা করি, একটু রোজ জবের ধ্যানের আসনে বসার জন্যে ইনস্ট্রাকশন দিই যে সকাল সন্ধ্যে প্রেয়ারে তোমাকে যেতেই হবে। এই জোর করাটা ওই কারণেই যাতে রাজযোগের অভ্যাস হয়। আর হাতে কলমে কাজ কিছু করতে হবে, আনসেলফিশ লাভিং অ্যাকশন, কিছু তোমাকে এনএসএস ক্যাম্পে যেতে হবে, এনসিসি ক্যাম্পে যেতে হবে, আর তোমাকে একটু ভজন কীর্তনেও অংশগ্রহণ করতে হবে। তোমার মধ্যে যে ইমোটিভ ফ্যাকাল্টি আছে এটাও তোমাকে ডেভেলপ করতে হবে। এটাও যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানেই যদি তার মতো করে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, এই জ্ঞান, ভক্তি, কর্মযোগ, তার সুষম সমন্বয়ে নিশ্চয়ই
পূর্ণাঙ্গ ব্যক্তিত্বের বিকাশ সাধন সম্ভব হবে। এই বক্তৃতায় এখানে অনুষ্ঠানে আসার আগে আমি একজন আমাদেরই আশ্রমের এক গেস্ট লেকচারার, সে এখন আমাদের এক প্রাক্তন ছাত্রও বটে, তাকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা, তোমার যে এই সৎ মনোবৃত্তি, সৎ জীবন যাপন করব, তার পেছনে প্রেরণা হিসেবে কি কাজ করেছে? সে বলল, নিঃসন্দেহে রামকৃষ্ণ মিশনে আসার পরে আমি আমার মধ্যে যে শুভ সংস্কার ছিল সেগুলোকে বিকশিত করার সুযোগ পেয়েছি, কিন্তু তার যে বেস, তার যে ফাউন্ডেশন, সেটা কিন্তু তৈরি হয়েছে আমার বাড়িতেই। সেখানে বাবা মা তাদের যে সদ্বৃত্তি ছিল, বৈষ্ণব পরিবারে তার জন্ম, সেখানকার যে সংস্কার, সেটা নিঃসন্দেহে তার যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, তার প্রাথমিক কাজ, প্রাথমিক রসদ সে সংগ্রহ করেছে পরিবার থেকে। এটা নিশ্চয়ই কোনো ব্যতিক্রমী কণ্ঠের বক্তব্য নয়। প্রত্যেকের ক্ষেত্রেই এই বাবা মায়ের সান্নিধ্য, তারাই হচ্ছেন প্রথম আচার্য। আর ওই ছাত্র ভাইটির, শিক্ষাকর্মী ভাইটির বক্তব্যেরই আবার পরিবর্তন করে স্মরণ করি যে শঙ্কর, আচার্য শঙ্কর তার দক্ষিণামূর্তি স্তোত্রমে যে কথা বলছেন যে আমার ভেতরে সবই আছে, বাইরের পৃথিবীতে তার প্রতিফলন দেখছি মাত্র। ওইভাবে যদি ছাত্রের মধ্যে আমরা এখন পারিবারিক একটি সুস্থ পরিমণ্ডলে তার ভেতরের সদ্বৃত্তিগুলোকে জাগানোর চেষ্টা করি, তাহলে নিশ্চিতভাবেই সেই বিকশিত আধ্যাত্মিকতা, সাংস্কৃতিক সত্তা নিয়ে সে যখন মাথা উঁচু করে পরবর্তীকালে দাঁড়াবে, উপযুক্ত পরিমণ্ডল, তার ভেতরে তো সব আছে, সেগুলো বিকাশ সাধন করার উপযুক্ত পরিমণ্ডল সে নিশ্চয়ই পাবেই পাবে। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি সেই পরিমণ্ডল উত্তর প্রজন্মের যে ভাবী ভারতবর্ষের নাগরিকেরা, যাদের হাত ধরে ভারতবর্ষের সমুত্থান অবশ্যম্ভাবী, ভারতবর্ষ উঠবেই উঠবে, স্বামীজি বলছেন, তারা যেন সেই শুদ্ধ পরিমণ্ডল পায়, তাতে যেন আমরা আমাদের সেবার অর্ঘ্য রচনা করতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।